সাসপেন্স জাংশন। বাংলা এবং বিশ্ব সাহিত্যের বিভিন্ন গল্প, অলৌকিক এবং মৌলিক গল্পের সম্ভারে সাজানো আমাদের অডিও স্টোরি চ্যানেল সাসপেন্স জাংশন। কি বাদামি না হতো শ্রীশ প্রামাণিকের বাগানে। রাস্তার ধারেই বড় বাগানটা, অনেক দিনের প্রাচীন গাছপালায় ভর্তি। নিবিড় অন্ধকার বাগানের মধ্যে দিনের বেলাতেই। একটু দূরে আমাদের উচ্চ প্রাইমারি পাঠশালা, রাখাল মাস্টারের স্কুল। একটা বড় তুঁত গাছ আছে স্কুলের প্রাঙ্গণে, সেজন্য আমরা বলি তুঁততলার স্কুল। দুজন মাস্টার আমাদের স্কুলে। একজন হলেন হীরালাল চক্রবর্তী, স্কুলের পাশেই এর একটা হাঁড়ির দোকান আছে, তাই এর নাম হাঁড়ি বেচা মাস্টার। মাস্টার তো নয়, সাক্ষাৎ জম। বেতের বহর দেখলে পিলে চমকে যায় আমাদের। টিফিনের সময় মাস্টার মশাইরা সব ঘুমোতেন। আমরা নিজের ইচ্ছে মতো মাঠে বাগানে বেরিয়ে ঘণ্টাখানেক পরে এসেও হয়তো দেখি তখনও মাস্টার মশাইদের ঘুম ভাঙেনি। সুতরাং তখন আমাদের টিফিন শেষ হলো না। টিফিনের মানে হচ্ছে ছুটি মাস্টার মশাইদের, ঘুমোবার ছুটি। সেদিনও এমনই হলো। রেল লাইন আমাদের স্কুল থেকে অনেক দূরে। আমরা মাংলার পুল বেরিয়ে এলাম, রেল লাইন বেরিয়ে এলাম। ঘণ্টাখানেক পরে এসেও দেখি এখনও হাঁড়ি বেচা মাস্টারের নাক ডাকছে। নারায়ণ বললে, ওরে চুপ চুপ, চেঁচাসনি, চল ততক্ষণে পুরামানিকদের বাগানে বাদাম খেয়ে আসি। আমাদের দলে সবাই মত দিলে। আমি বললাম, বাদাম পাড়া কি সোজা কথা? তলায় তো কত পড়ে থাকে এই সময়, চল দেখি। এইবার আমরা সবাই মিলে পোড়ামানিকদের বাগানে ঢুকলাম পুলের তলার রাস্তা দিয়ে। দুপুর 2টো, রোদ ঝমঝম করছে। শরৎকাল, রোদের তেজও খুব বেশি। গত বর্ষায় আগাছার জঙ্গল ও কাটা ঝোপের বেজায় বৃদ্ধি হয়েছে বাগানের মধ্যে। জঙ্গলের মধ্যে দিয়ে সুড়ি পথ, এখানে ওখানে মোটা লতা গাছের ডাল থেকে নেমে নিচেকার ঝোপের মাথায় দুলছে। আমরা এ বাগানের সব অংশে যাইনি। মস্ত বড় বাগানটা পাকা রাস্তা থেকে গিয়ে নদীর ধার পর্যন্ত লম্বা। পেয়ারাও ছিল কোনো কোনো গাছে, কিন্তু অসময়ের পেয়ারা তেমন বড় হয়নি। ফল আরও যদি কোনো রকম কিছু থাকে। খুঁজতে খুঁজতে নদীর ধারের দিকে চলে গেলাম। বাদাম তো মিললই না, যাও বা পাওয়া গেল ইট দিয়ে ছেঁচে তার শাঁস বের করার ধৈর্য আমার ছিল না। সুতরাং দলের সঙ্গে আবার ছাড়াছাড়ি হয়ে গেল। নদীর দিকে বন বেজায় ঘন, এদিকে বড় একটা কেউ আসে না। খসখস শব্দ করে শুকনো পাতার উপর দিয়ে শেয়াল চলে যাচ্ছে। কুল্ল পাখি ডাকছে উঁচু তেঁতুল গাছের মাথায়। আমার যেন কেমন ভয় ভয় করছে। আমাদের স্কুলের ছেলেরা কানে হাত দিয়ে গায়, ঠিক দুক্কুর বেলা ভূতে মারে ঠেলা, ভূতের নাম রশি, হাঁটু গেড়ে বসি। সঙ্গে সঙ্গে তারা অমনি হাঁটু গেড়ে বসে পড়ে। এসব করলে নাকি ভূতের ভয় চলে যায়। আমার সঙ্গে কেউ নেই, ঠিক দুপুরবেলাও বটে। মন্তরটা মুখে আউড়ে হাঁটু গেড়ে বসব। কিন্তু ভূতের নাম রশি হলো কেন? শ্যামও হতে পারত, কালোও হতে পারত। নিবারণ হতেই বা আপত্তি কি ছিল? একটা বাঁক ঘুরে বড় একটা বাঁশবন, আর নিবিড় ঝোপ তার তলায়। সেখানটায় গিয়ে আমার বুকের ঢিপ ঢিপ শব্দ যেন হঠাৎ বন্ধ হয়ে গেল। একটা আমড়া গাছের তলায় ঘন ঝোপের মধ্যে আমড়া গাছের গুঁড়ি ঠেস দিয়ে বসে আছে বড় বাঘদিনী। ভালো করে উঁকি মেরে দেখলাম, হ্যাঁ ঠিক বড় বাঘদিনী বটে। সর্বনাশ, সে যে মরে গিয়েছে। বড় বাঘদিনীর বাড়ি আমাদের গায়ের গোসাই পাড়ায়। অশ্বত্থতলার মাঠে একখানা দোচালা কুঁড়ে ঘরে সে থাকত। কেউ ছিল না তার। পাল মশাইয়ের বাড়ি ঝিগিরি করত অনেক দিন থেকে। তারপর তার জ্বর হয়, এই পর্যন্ত জানি। একদিন তাকে আর দেখা যায় না। মাস 2 আগের কথা, একটা স্ত্রীলোকের মৃতদেহ পাওয়া গেল বাওড়ের ধারে বাঁশবনে।
শেয়ালে কুকুরে তাকে খেয়েছে অনেকটা। সেই রকমই কালো রোগা মতো দেহটা, বড় বাঘদিনীর মতো। সকলে বললে জ্বরের ঘোরে বাঁওড়ে জল তুলতে গিয়ে বড় গিয়েছে। সেই বড় বাঘদিনী আমরা গাছের গুড়ি ঠেস দিয়ে দিব্যি বসে। আমি এক ছুটে বন বাগান ভেঙে দিলাম ছুট পাকা রাস্তার দিকে। যখন বাদামতলায় দলের মধ্যে এসে পৌঁছলাম, তখন আমার গা ঠক ঠক করে কাঁপছে। ছেলেরা বললে, কি হয়েছে রে, অমন করছিস কেন? আমি বললাম, ভূত, ভূত। কোথায় রে? সে কি, দূরে? পরবাগদিনী বসে আছে ঝোপের মধ্যে আমড়াতলায়, সেই নদীর ধারের দিকে স্পষ্ট বসে আছে, আমি দেখলাম। সে কি রে, তা কখনো হয়? নিজের চোখে দেখলাম, একেবারে স্পষ্ট বড় বাঘদিনী। দূর, চল তো যাই দেখি কেমন। তোর মিথ্যে কথা। সবাই মিলে যেতে উদ্যত হলো, কিন্তু সেই সময় দলের চাই নিমাই কলু বললে, না ভাই, ওর কথা বিশ্বাস করে অদ্দূর গিয়ে স্কুলে ফিরতে বড্ড দেরি হয়ে যাবে। এতক্ষণে মাস্টারদের ঘুম ভেঙেছে। হাঁড়ি বেচা মাস্টারের বেতের বহর জানো তো, সে ঠেলা সামলাবে কে? আমি ভাই যাব না, তোমরা যাও। ওর সব মিথ্যে কথা। ছেলের দলের কৌতূহল মিটে গেল হাঁড়ি বেচা মাস্টারের বেতের বহর স্মরণ করে। একে একে সবাই স্কুলের দিকে চলল, আমিও চললাম। আমরা গিয়ে দেখি মাস্টার মশাইদের ঘুম খানিক আগেই ভেঙেছে। ওদের গতি দেখে মনে হলো হাঁড়ি বেচা মাস্টার আমাদের শূন্য ক্লাসরুমের সামনে অধীরভাবে পায়চারি করছিলেন। আমাদের আসতে দেখে বলে উঠলেন, এই যে খেলা ভাঙলো। আমরাও বলতে পারতাম, আপনার ঘুম ভাঙল? কিন্তু সে কথা বলে কে? তার ক্রুদ্ধ দৃষ্টির সামনে আমরা তখন সবাই এতটুকু হয়ে গিয়েছি। ক্লাসে ঢুকেই তিনি হাঁকলেন, এই রত্না, অর্থাৎ আমি এগিয়ে গেলাম। কোথায় থাকা হয়েছিল? আমি তখন নবমীর পাঁঠার মতো জড়সড় হয়ে কাঁপছি। এদিকে বড় বাঘদিনী, ওদিকে হাঁড়ি বেচা মাস্টার। আমার অবস্থা অতীব শোচনীয় হয়ে উঠেছে। কিন্তু শেষ অস্ত্র ছিল আমার হাতে, তা ত্যাগ করলাম। বললাম, পণ্ডিত মশাই, দেরি হয়ে গেল কেন ওরা জানে। এই সর্বপোড়ামানিকদের বাগানে বাদাম কুড়োতে গিয়ে ভূত দেখেছিলাম, তাই। হাঁড়ি বেচা মাস্টারের মুখে অবিশ্বাস ও আতঙ্ক যুগপৎ ফুটে উঠল। বললেন, ভূত? ভূত কি রে? আগে ভূত, সেই যারা। বুঝলাম বাদর, কোথায় ভূত? কি রকম ভূত? সবিস্তারে বললাম। আমার সঙ্গীরা আমায় সমর্থন করলে। আমায় কিরকম হাঁপাতে হাঁপাতে আসতে দেখেছিল বললে সে কথা। হাঁড়ি বেচা মাস্টার ডেকে বললেন, শুনছেন দাদা? রাখাল মাস্টার তামাক খাওয়ার জোগাড় করছিলেন। বললেন, কি? ওই কি বলে শুনুন, রত্না নাকি এখুনি ভূত দেখে এসেছে সর্বপরামানিকের বাগানে। সর্বপরামানিক কে? আরে ওই শ্রীশ পরামানিকের বাবার নাম, ওদেরই বাগান। আবার বর্ণনা করি সবিস্তারে। রাখাল মাস্টার গোড়া ব্রাহ্মণ। হাঁচি, টিকটিকি, জলপোড়া, তেলপোড়া সব বিশ্বাস করতেন। গম্ভীরভাবে ঘাড় নেড়ে বললেন, তা হবে না, অপঘাতে মৃত্যু, গতি হয়নি। হাঁড়ি বেচা মাস্টার একটু নাস্তিক প্রকৃতির লোক। অবিশ্বাসের সুর তখনও তার কথার মধ্যে থেকে দূর হয়নি। তিনি বললেন, কিন্তু দাদা, এই দুপুরবেলা ভূত থাকবে বাগানে বসে গাছের গুড়ি ঠেস দিয়ে? তাতে কি, তা থাকবে না এরকম ভূত লেখাপড়া কিছু করে দিয়েছে নাকি? তোমাদের আবার যত সব আচ্ছা চলুন গিয়ে দেখে আসি। ছেলেরা সবাই সমস্বরে চিৎকার করে সমর্থন করলে। রাখাল মাস্টার বললে, হ্যাঁ, যত সব ভূত তোমাদের জন্য সেখানে এখনো বসে আছে কিনা। ওরা হলো কি বলে অশরীরী, মানে ওদের শরীর নেই, ওরা মানে বিশেষ অবস্থায়। হাঁড়ি বেচা মাস্টার বললেন, আরে চলুন না দেখে আসি গিয়ে, কি রকম কাণ্ডটা, যেতে দোষ কি? আমরা সকলে তো এই চাই।
এরা গেলে এখনই স্কুলের ছুটি হবে। এখন সেই দিকেই আমাদের ঝোঁকটা বেশি। যাওয়া হলো সবাই মিলে। হুড়মুড় করে ছেলের পাল চলল মাস্টারদের সঙ্গে। আমি আগে আগে, ওরা আমার পিছনে। সেই নিবিড় ঝোপটাতে আমি নিয়ে গেলাম ওদের সকলকে। যে দৃশ্য চোখে পড়ল তা কখনো ভুলব না। এত বৎসর পরেও সে দৃশ্য আবার যেন চোখের সামনে দেখতে পাই এখনো। সবাই মিলে ঝোপ ঝাঁপ ভেঙে সেই আমড়াতলায় গিয়ে পৌঁছলাম। যা দেখলাম তা অবিকল এই। আমড়া গাছের তলায় একটা ছেঁড়া, অতি মলিন, অতি দুর্গন্ধ কাঁথা পাতা। পাশে একটা ভাঁড়ে আধ ভাঁড়টাক জল। এক রাশ আমড়ার খোসা ও আঁটি জড়ো হয়েছে পাশে। কতক টাটকা, কতক কিছুদিন আগে খাওয়া। একরাশ কাঁচা তেঁতুলের ছিবড়ে। পাকা চাল তার ছিবড়ে শুকনো। ছিন্ন কাঁথার উপর জীর্ণ শীর্ণ বৃদ্ধা বড় বাগদিনী মরে পড়ে আছে। খানিকটা আগে মারা গিয়েছে। এ সমস্যার কোনো মীমাংসা হয়নি। আমরা হই হই করে বাইরে গিয়ে খবর দিলাম। গ্রাম্য চৌকিদার ও দফাদার দেখতে এলো। কেন যে বড় বাগদিনী এই জঙ্গলে এসে লুকিয়েছিল নিজের ঘর ছেড়ে, এ প্রশ্নের উত্তর কে দেবে? কেউ বললে ওর মাথা হঠাৎ খারাপ হয়ে গিয়েছিল, কেউ বললে ভূতে পেয়েছিল। কিন্তু বড় বাগদিনী মরেছে অনাহারে, শীর্ণতায় এবং সম্ভবত আশ্বিন কার্তিক মাসের ম্যালেরিয়ায় ভুগে। কেউ একটু জল দেয়নি তার মুখে। খেই বা দেবে জঙ্গলে, জানতই বা কি? বড় বাগদিনীর এই আত্মগোপনের রহস্য তার সঙ্গেই পরপারে চলে গেল। আমাদের আজকের গল্প এখানেই শেষ হলো। ফিরে আসবো খুব শিগগির নতুন স্বাদের গল্প নিয়ে। যদি আজকের এই গল্প আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাসপেন্স জাংশনকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। লাইক, শেয়ার ও কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না কিন্তু। নমস্কার।